ঘটনা তিলোত্তমা খুনের পরের দিন সেমিনার রুমে লোক ঠিক ঠিক করছে, একটা ভাইরাল ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এই সময় যে দিনকার ঘটনা 9 আগস্ট, তার আগের দিন তিলোত্তমা, ওই দিন ভোরবেলায় তিলোত্তমা ধর্ষিত হয়েছেন এবং গ্যাং রেপ হয়ে তিনি মারা গেছেন। তার বাবা মাকে প্রথমে বলা হয়েছিল যে অসুস্থ, তারপরে বলা হয়েছিল যে সুইসাইড করেছে। তার বাবা মা 3 ঘন্টার মধ্যে চলে এসেছে, আসার পরে 3 ঘন্টা না, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। 3 ঘন্টা অবধি মেয়ের কাছে তাদের যেতে দেওয়া হয়নি। তাহলে সেমিনার রুমের যে ভিডিও ক্লিপ যেটা ভাইরাল হলো, তারা কারা, ওখানে কি করছিল, আমি ছবিগুলো দিতে পারছি না, তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো। সেখানে লোক গিজগিজ করছে সেমিনার রুম, এবং ভিডিওটির মধ্যে সেমিনার রুম বলে পুরো লেখা রয়েছে। আর আমরা জানি ভিডিওর মধ্যে উল্টো দেখায়, কিন্তু বোঝাই যাচ্ছে ওটা সেমিনার রুম। যেখানে বাবা মাকে মৃতদেহর কাছে যেতে দেয়া হলো না, সেখানে এই লোকগুলো, এরা তো আরজি করের কেউ না, তাহলে ওরা কি করে ওখানে কি করতে পৌঁছলো? প্রশ্ন তো উঠবেই। তেমনি উঠেছে আমাদের যে ওখানে বাবা মাকে যেতে দিল না। পুলিশের এটা একটা আইন, পুলিশ যখন তার কর্মস্থলে আসে তাকে শপথ নিতে হয়। এরকম কোনো অবস্থায় কোনো বাইরের লোককে ওই ঘেরাটোপের মধ্যে যেতে দেওয়া হয় না। যেখানে তার বাবা মাকে অ্যালাউ করা হলো না, সেখানে এরা কারা? 3 জন লোক এখানে, আরও লোকের মধ্যে 3 জন বিশিষ্ট লোককে চিহ্নিতকরণ করেছে। এই 3 জন হচ্ছে, একজন হচ্ছে আইনজীবী শান্তনু দে, তিনি সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ। বডি পেয়ে, যে বডিকে বলা হলো সুইসাইড, তার বাবা মাকে বলা হলো, তার বাবা মা এলো, বডি দেখে বলা হলো সুইসাইড, তার বাবা মাকে খবর দেওয়া হলো, বাবা মা এলো, তাদের যেতে দেওয়া হলো না। সেখানে পৌঁছে গেল শান্তনু ঘোষের আইনজীবী, সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে, তারপরে দেবাশিস সোম ডাক্তারবাবু, এবং সন্দীপ ঘোষের প্রধান উপদেষ্টা। তারপরে সেখানে প্রসূন চ্যাটার্জি, তিনি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। তিনি কি করে আরজি করে ওই সময় সেমিনার রুমে গেলেন? এই 3 জন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি হচ্ছে সন্দীপ ঘোষের একান্ত কাছের লোক। এদের এই ভিডিও ফুটেজে জলজল করছে। কি করতে গেছিল তারা? কীভাবে প্রমাণ লোপাট করতে হবে, আসামিদের কি করে বাঁচানো যাবে, এই তদন্ত করতে গেছিল। তারা তো পুলিশের লোক নয়, এবং তাদের সঙ্গে পুলিশের লোককেও দেখা গেছে। তার মানে কি, পুলিশ তাদের দায়িত্ব করে সেখানে ঢুকতে দিয়েছে, তাদের প্রমাণ লোপাটের যে পরিকল্পনা সেটা করতে দেওয়া হয়েছে। তারপরে প্রমাণ লোপাট করে বডি পুড়িয়ে দিয়ে 4 দিন পরে সিবিআইয়ের হাতে কেস ট্রান্সফার করেছে। তারাই কি তাহলে বলেছিল এই বেসিনটা ভেঙে দিতে হবে, এখানে তোমরা হাত ধুয়েছ, এই জায়গাটা প্রমাণ রাখা যাবে না? তাদের কথায় কি দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল বাথরুমের নাম করে? তাহলে ঘটনা মোড় কিন্তু এবার ঘুরে গেছে। এই যে শান্তনু দে যিনি আইনজীবী, তিনি বলছেন আরজি করের তিনি এমার্জেন্সিতে অর্থোপেডিক দেখাতে গেছিলেন। তাকে যখন ফোন করা হয়েছিল যে আপনি আরজি করে সকালবেলা কী করতে গেছিলেন, মানে ওই দিন কী করতে গেছিলেন, তখন সে বলেছিল আমি অর্থোপেডিক ডাক্তার দেখাতে গেছিলেন। অথচ এমার্জেন্সিতে যে টিকিটটা করা হয় সেই টিকিট কিন্তু উনি দেখাতে পারেননি। এবং তিনি ডাক্তার দেখাতে গিয়ে তাকে যখন বলা হলো আপনি সেমিনার রুমে কী করছিলেন, বলছে আমি সেমিনার রুমের সামনে গেছিলাম, কারণ ওখানকার উপদেষ্টা কমিটির উনি চেয়ারপারসন একজন এবং সদস্য। উনি ভেবেছিলেন এই ঘটনার পরে কোনো মিটিং হয়তো হবে, উনি আগাম গিয়ে দেখতে গেছিলেন সেখানে মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছিল কি না। হ্যাঁ, মিটিংয়ের অ্যারেঞ্জ হয়েছিল, আপনাকেও ডেকেছিল, কারণ কিভাবে তথ্য প্রমাণ লোপাট করতে হবে সেই হিসাবে আপনি সেখানে ডাক পেয়ে গেছিলেন। আপনি 1 ঘন্টার মধ্যে ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে চলে এলেন, যেখানে 3 থেকে 3,500 রুগী থাকে প্রতিদিন আরজি করের অর্থোপেডিকের ডিপার্টমেন্টে। সেখানে আপনি ডাক্তার দেখিয়ে একদম সরাসরি সেমিনার রুমে কি করছিলেন? আরজি করের সেমিনার রুমে আপনাকে ডাকা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট কী করে করা যায়, এবং সেটা সন্দীপ ঘোষের নেতৃত্বে এই মিটিং ডাকা হয়েছিল। পুলিশের তৎপরতায় তারা ওখানে পৌঁছে গেছিল। তাহলে কি বুঝছি আমরা?
পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছিল। আরজি করে যেসব বেআইনি কাজ হতো, অঙ্গ বিক্রি হতো, অঙ্গ প্রত্যঙ্গ সব দেহ থেকে বিক্রি হতো, ওখানে যে মানুষগুলো মারা যেত, সে সুইসাইড হোক, ন্যাচারাল পোস্টমর্টমের যে বডিগুলো, সেইগুলো থেকে অঙ্গ বার করে নিয়ে বিক্রি করা হতো সেখানে। এই চক্র চলছিল আরজি করে। সেখানে ছাত্রদের কাছ থেকে ঘুষ দিয়ে তাদের রেজাল্ট বাড়ানো হতো, ভালো জায়গায় জয়েন করানোর জন্য টাকা নেওয়া হতো, বাইরে থেকে নারী আসতো তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য, তার জন্য ব্যবস্থা থাকতো, সুরাপানের ব্যবস্থা থাকতো। এই ঘটনাগুলো হয়তো তিলোত্তমা জেনে ফেলেছিল। তাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সে হুমকির কাছে সে নত স্বীকার করেনি। সে ওই শয়তানদের কথায় নিজের মত পরিবর্তন করেনি। তিলোত্তমার অনেক ঘটনা উঠে আসছে। সে দরিদ্র মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতো তার এলাকায়, সোদপুরে বাড়ি তার। যে এলাকায় চিকিৎসা করতো, যাদের পরিষেবা দিত, তারা এখন কষ্ট পাচ্ছে যে আমরা আমাদের কাছের একজন ডাক্তারকে হারালাম যে আমাদের বিনা পয়সায় চিকিৎসা দিত। তার ডাক্তারি প্রেসক্রিপশন পরিষ্কার মুক্তোর মতো হাতে লেখা। আমরা সাধারণত জানি ডাক্তারদের হাতের লেখা বোঝা সাধারণ মানুষদের খুব কষ্টদায়ক, কিন্তু তিলোত্তমা সেখানে একটা পরিবর্তন এনেছিলেন। তিনি মুক্তোর মতো হাতের লেখা দিয়ে প্রেসক্রিপশন লিখতেন, ছাড়া ছাড়া করে, গোটা গোটা অক্ষরে, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার পরে ওষুধ খেতে হবে, এটা বুঝতে পারত মানুষ। দরদি একজন ডাক্তার অকালে চলে গেল কিছু দুর্বৃত্তদের লালসার শিকার হয়ে। তাকে মারতে পরিকল্পনা করা হয়েছিল এবং সেই মৃত্যুর পরে তাকে নৃশংসভাবে হত্যা করার পরে পরিকল্পনা করে কিছু স্বার্থবাদী মানুষ সেই প্রমাণ লোপাট করে দিয়ে এখন সিবিআইয়ের কাছে দিয়েছে। সিবিআই এখন হাতড়ে বেড়াচ্ছে। নিয়ম হচ্ছে কোনো পোস্টমর্টম যদি কোনো ডাক্তার বলে, কোনো আইন সংস্থা বলে, তদন্তকারী অফিসাররা বলে এই পোস্টমর্টমের মধ্যে ভুল তথ্য আছে, তাহলে দ্বিতীয়বার পোস্টমর্টম করাতে হয়। এটা বাধ্য, এটা আইন মোতাবেক। তাহলে কি তিলোত্তমাকে তড়িঘড়ি দাহ করে দেওয়া হলো, সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড বার তাকে পোস্টমর্টম যাতে না করতে পারে? এটাই কি ইচ্ছা ছিল? যার জন্য বাবা মা হসপিটালে, বডি চলে গেল সোদপুরে বাড়িতে। সেখান থেকে লাইনে আরও দুটো শব থাকা সত্ত্বেও সেখানে তিলোত্তমাকে তড়িঘড়ি করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো। তাহলে কি এই যে পোস্টমর্টম যে রিপোর্টটা বেরিয়েছে এটা ভুয়ো? এর মধ্যে যা যা লেখা আছে সব মিথ্যা কথা, অরিজিনাল রিপোর্ট আসেনি। আর অরিজিনাল রিপোর্ট কালেক্ট করার কোনো জায়গা কিংবা অবস্থা এরা রাখেনি। এরা পূর্ব পরিকল্পিতভাবে রেপ করে খুন করে এবং প্রমাণ লোপাট করেছে। এদের কি ধরনের শাস্তি হওয়া দরকার? অনেকে খুন করে ফেলে, নিজেই বুঝতে পারে না, হয়তো মারতে গেছিল, এমন জায়গায় মেরেছে খুন হয়ে যায়। সেটা অপরিকল্পিত, হঠাৎ, কিন্তু কোনো পরিকল্পনা করে তাকে খুন করা এটা বিশাল পরিমাণের ক্রাইম। তারপরে আবার তথ্য প্রমাণ লোপাট, এর জন্য তো আলাদা আলাদা সেকশন হবে। মানুষ রাস্তায় নেমেছে, মানুষ তিলোত্তমা খুনের বিচার চাই বলে রাস্তায় নেমেছে। নারী পুরুষ এখানে কোনো ভেদাভেদ নেই, আজকে আগামীকাল 27শে আগস্ট নবান্ন ঘেরাও, শান্তিপূর্ণ মিছিল ডাক দিয়েছে। এখানে কোনো ছাত্র যুব বলে নয়, আমাদের পশ্চিমবাংলার বিচার চেয়ে যারা রাস্তায় নেমেছে তারাই এই আন্দোলনে সামিল হচ্ছে। সেখানে বলা হচ্ছে, তৃণমূলের একজন মহিলা মন্ত্রী তিনি বলছেন যে এটা হচ্ছে পুরুষতান্ত্রিক আন্দোলন। 27শে আগস্ট নবান্ন ঘেরাও, সেটাকে শুধু পুরুষরা যাবে? সেখানে হাজার হাজার মহিলারা যাবে না? হাজার হাজার মহিলা রাস্তায় নামেনি সেই আন্দোলনে? তাহলে কেন এটা পুরুষতান্ত্রিক আন্দোলন বলা হলো? তিনি বলছেন, কোথাও যদি পুরুষ মুখ্যমন্ত্রী থাকে এইভাবে পদত্যাগের দাবি ওঠে না। মহিলাদের এরা সহ্য করতে পারছে না, তাই ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মহিলা বলে তার পদত্যাগের দাবিতে এই আন্দোলন সৃষ্টি হচ্ছে। এটা কেমন পাগলামি কথাবার্তা না, ভুয়ো কথাবার্তা না? আজকে মুখ্যমন্ত্রী তো মহিলা, তাহলে একজন মহিলা ডাক্তার খুন হলো, তার বিচারের দাবিতে যারা রাস্তায় নামছে তারা কি পুরুষ ছিল সব? তাহলে হাজার হাজার মহিলারা যে ছিল সেখানে,
তারা কি করতে গেছিল? তারা মুখ্যমন্ত্রী, তারাও বলছে এর বিচার চাই, তারাও বলছে বিচার চাই। আর রাস্তায় কেন নেমেছিল? তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, খুন করা হয়েছে নৃশংসভাবে, তাকে রেপ করেছে অনেকে মিলে। তারপরে একজন সিভিক পুলিশকে সেখানে এগিয়ে দিয়ে বলির বকরা করে তার ফাঁসির দাবি তোলা হয়েছে। এবং আমাদের রাজ্য সরকারের পুলিশ বিভাগের উচ্চতর অধিকর্তা তিনি বলছেন এই আন্দোলনে সাধারণ মানুষ আসবেন না। এখানে অন্যরকম পলিসি চলছে। এরা আর কি গণ্ডগোল করার জন্য এই মিছিল সংগৃহীত করছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। কেন? রাজ্য সরকারের আসন কি তাহলে টলমলো? সাধারণ গণ আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পাচ্ছে কেন? বলছে নবান্ন কেন, অন্য জায়গায় করা হোক, আমরা ব্যবস্থা করে দেব। মুখ্যমন্ত্রী থাকে নবান্নয় এবং সেই নবান্ন ঘেরাও পরিকল্পনা শান্তিপূর্ণভাবে দায়িত্ব সহকারে সবাই এই আন্দোলন সংগঠিত করছে। এখানে মহিলা, পুরুষ, ছাত্র, যুব সবাই আছে, কোনো রাজনৈতিক নয়, সমস্ত রাজনীতি ভুলে গিয়ে আজকে সবাই এক হয়েছে। আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, দুটো বিরোধী খেলোয়াড়ের দল, কোনো দিন এদের একসঙ্গে এইভাবে মিছিল করতে দেখা যায়নি। একটা নজিরবিহীন ঘটনা। তারা বলছে আমরা এই খুনের বিচার চাই, আজকে আমরা ভাই ভাই এই খুনের বিচার চাই। তাহলে কোথায় পুরুষতান্ত্রিক আন্দোলন কোথায় হলো? আজকে শিল্পী, সাহিত্যিক, লেখিকা, ইউটিউবার, সাধারণ মানুষ, সাধারণ জনগণের মহিলারা প্রত্যেকে, ছাত্র, যুব, ছাত্রী সব রাস্তায় নেমেছে, কারাঘরে বসে আছে। আর এটা বলা ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষ যাতে এই আন্দোলনে যোগদান করতে না পারে। আজকে তিলোত্তমা খুন হলো, তদন্তে বেরিয়ে আসছে নানান রকম দুর্নীতি বেরিয়ে আসছে, তার বিচার হবে। কিন্তু তিলোত্তমা খুনের কি বিচার হবে? যে মেয়েটা অকালে ঝরে গেল, যার বাবা মা অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে তাকে ডাক্তার করতে পাঠিয়েছিল, সেই ডাক্তার মৃত্যুর পরে তার বাবা মাকে না দেখিয়ে সেখানে চলে গেল। নূতন এই যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম উঠে আসছে, তাদের বাড়িতেও কিন্তু সিবিআই হানা দিয়েছে। এই আইনজীবী শান্তনুদের বাড়িতে, এই দেবাশিস মিত্র এবং প্রসূন চ্যাটার্জি প্রত্যেকের বাড়িতে কিন্তু সিবিআই হানা দিয়েছে। তাহলে এরপরে কি নতুন তথ্য উঠে আসবে? আমরা কি জানতে পারবো যে আসলে খুনি কারা? পরিকল্পনা করে যেভাবে খুন করা হয়েছে, খুনের পরে তাকে রেপ করা হয়েছে, খুনের আগে ওই মেয়েটা বলির বকরা হয়ে গেল, তাকে তিল করে এতটুকু থেকে মানুষ করেছে তার বাবা মা। সিবিআইরা আর একটা নতুন ঘটনার খোঁজ পেয়েছেন। আরজিকরের মধ্যে যে ক্যাফেটা আছে, সেই ক্যাফেটা বেআইনিভাবে গড়ে উঠেছে এবং সেই ক্যাফের মালিক সন্দীপ ঘোষকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে, সেলামি দিয়ে তারপরে কিন্তু এই ক্যাফে এখানে তিনি বানিয়েছেন। এত টাকা দরকার ছিল সন্দীপ ঘোষের? পরকে টাকা নিচ্ছে, সব দেহ বিক্রি করছে, সব দেহ থেকে পার্সপত্র তুলে নিয়ে বিক্রি করছে, ক্যাফে থেকে পয়সা খাচ্ছে, ওষুধপত্র বিক্রি হয়ে জাল ওষুধ ঢুকছে, স্যালাইন বাইরে বিক্রি হচ্ছে, এখান থেকে যত চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তারপরে এখানে নারী ঢুকছে, এখানে মদ ঢুকছে, মদের কারখানা হচ্ছে, এখানে দোকান হচ্ছে এখানে, এবং হিমঘরের নতুন তথ্য আমাদের সামনে তুলে আসছে। তাহলে এত কিছু উঠে আসছে একটা মানুষের বিরুদ্ধে, কিন্তু সেই মানুষটি এই খুনের সঙ্গে জড়িত এই কথা কিন্তু এখনও সিবিআই কোথাও বলেনি। প্রমাণ ছাড়া এই কথা বলতে পারে না। আমরা সন্দেহ করছি, সাধারণ মানুষ সন্দেহ করছে এই খুনের পেছনে প্রথম হাত সন্দীপ ঘোষের। সিবিআই কিন্তু এখনও সেরকম শক্তপোক্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যে সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ আর কে এই খুনের সঙ্গে জড়িত। সেরকম কোনো প্রমাণ এখনও আসেনি, কারণ বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজকে নষ্ট করে দেওয়া হয়েছে, প্রমাণ যেখানে এভিডেন্স থাকে সেই দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, সেই বেসিন নষ্ট করে দেওয়া হয়েছে। সিবিআই হাতরে অন্ধকারে আর কত তথ্য তুলবে, সবই উঠবে, কিন্তু খুনি তাদের চিহ্নিতকরণ কী করে হবে? আর্থিক দুর্নীতি, অনেক কিছু দুর্নীতি, সব কিছুর তো বিচার হবে, কিন্তু তিলোত্তমা খুনির নাম কি উঠে আসবে? আমরা কি শেষ পর্যন্ত জানতে পারবো কারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন, কারা তিলোত্তমাকে খুন করেছে এবং খুন করতে সাহায্য করেছে? এটাই এখন বড় প্রশ্ন। সব থেকে বড় কথা হচ্ছে
খুনের পরে খুনির মা যেখানে মা বাবা 3 ঘন্টা অপেক্ষা করেও মেয়ের কাছে পৌঁছতে পারলো না, সেখানে সমস্ত রকম লোকজন ঠিক হচ্ছে সেমিনার হলের মধ্যে, কিন্তু সেখানে ফরেনসিক ডিপার্টমেন্টের কোনো বিভাগীয় সেখানে ডাক পেল না। আশ্চর্য ঘটনা না? এই ঘটনা নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। পবিত্র গোস্বামী বলে একজন ডাক্তারবাবু, তিনি এই আরজিকর মেডিকেল কলেজেরই ছাত্র এবং এখন তিনি পেশায় এখনও ডাক্তার। তিনি বলছেন যে এই লোকগুলো তো কেউ আরজিকর হসপিটালের নয়। তিনি বলছেন, দাবি রাখছেন, যেখানে পুলিশ পৌঁছেছে আগে, পুলিশ ব্যারিকেড করবে, সেখানে কোনো মানুষ ঢুকতে পারবে না, এমনকি হসপিটালের কর্তৃপক্ষ অবধি ওই সময় পুলিশ ঘেরাটোপের মধ্যে ঢুকতে পারে, ব্যারিকেডের মধ্যে ঢোকা উচিত নয়, যেটা নিয়মে বলে। তিনি বলছেন যার বাবা মা যেতে পারছে না, সেখানে পুলিশের সহযোগিতায় এরা 3 জন এখানে হাজির হলো কেন? তিনি সন্দেহ করছেন প্রমাণ লোপাটের জন্য এরা সেখানে পরিকল্পনা করতে গিয়েছিল এবং সব কজন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী, এবং সন্দীপ ঘোষ এদের ডেকে এনে এই তথ্য প্রমাণ লোপাট করার পরিকল্পনা করেছিল, যার ফলে 4 দিনের মধ্যে আরজিকর থেকে ওই খুনের সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল এবং দিনের দিন তড়িঘড়ি ওই বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে তিনি দাবি তুলছেন এই 3 জনকে অ্যারেস্ট করা হোক। অবশ্যই এদের বাড়িতে সিবিআই পৌঁছে গেছে, এই 3 জনকে অ্যারেস্ট করা হোক, এদের জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে বেরিয়ে আসবে আসল তথ্য। আমরা অবাক হয়ে যাচ্ছি, যারা মানুষকে জীবন দান করে, একমাত্র মৃত্যুর পরে এরা কিছু করতে পারে না, কিন্তু মৃত্যুর হাত থেকে এরা বাঁচিয়ে আনতে পারে। যে ডাক্তারকে সাধারণ মানুষ ভগবানের জায়গা দিয়েছে, সেই ডাক্তাররা এত নৃশংস হতে পারে। একটা মেয়েকে 4-5 জন মিলে ধর্ষণ করেছে, তাকে খুন করেছে, এবং সেই খুনের যে এভিডেন্স সেগুলো লোপাট করার জন্য পরিকল্পনা করছে, মিটিং করছে। ভাবা যায় এরা কত বড় ক্রিমিনাল। তাদের মধ্যে নাকি আবার একজন মহিলা ছিল। আমি অবাক হয়ে যাই সেই মহিলাটির। সে কি কারো সন্তান নয়? তার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো, তার মা বাবা কি করতো? আর ভবিষ্যতে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটা উচিত, ঘটবে। সে যদি এখনই তার বিবেক না থাকে, সে যদি দোষীদের ধরিয়ে না দেয়, আগামী দিনে তার সঙ্গে এই ঘটনা ঘটবে কি না তার কোনো গ্যারান্টি আছে? আজকে একটা হসপিটাল নয়, একটা ক্রিমিনালের আড্ডা। ওখানে কলকাতার মতো জায়গায় নানান রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে এখানে চিকিৎসা করতে আসে। আর আজকে সেই হসপিটালে যদি এত দুর্নীতি হয়, তাহলে মহানগরীর নাম থাকবে? তিলোত্তমা কলকাতার নাম ডুবিয়ে দিচ্ছে এই সব কুলাঙ্গার ডাক্তাররা। সরকারি হসপিটালের ওপরে মানুষের আর আস্থা থাকবে না। সাধারণ গরিব মানুষ কোথায় যাবে? আজকে নার্সিংহোমরা এই দুর্নীতি করলে নার্সিংহোমের মালিককে বলে, নার্সিংহোম বন্ধ ধরে পুলিশ নার্সিংহোমের মালিককে বন্ধ করে দিতে পারে, কিন্তু এই সরকারি হসপিটাল কাদের নিয়ে চলবে? সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত। যেখানে বাড়ির প্রধান সদস্য দুর্নীতিগ্রস্ত, সে তো চাইবেই তার বাড়ির প্রত্যেকটা সদস্য দুর্নীতিগ্রস্ত হয়ে উঠুক, এবং সেই বাড়ির কেউ যদি কোনো দুর্নীতি করে আসে, বাড়ির প্রধানই তো তাকে আশ্রয় দেবে। তার জন্যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যে সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করছে। এদিকে সঞ্জয় ঘোষের ফাঁসির ঘোষণা করা হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারি? আজকে সর্ষের মধ্যে ভূত। সরকার টলমল করছে, সে তার আসন টলানোর জন্য, আসন রাখার জন্য অনেক রকম ভুলভাল করছে। এতদিন পরে হয়তো এই প্রথম রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে নবান্ন অভিযানে। এর আগে ব্যক্তিগত রাজনৈতিক দলের নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছে, সেটাকে হটাতে পেরেছেন। কিন্তু এই গণ আন্দোলন, যে আন্দোলনে কোনো রাজনৈতিক নেতৃত্বর চোখ রাঙানি শোনে না, আঙুলি নির্দেশ চলে না, এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেটা মহিলারা ভালোবেসে তিলোত্তমার খুনের দাবিতে সোচ্চার হয়ে আগামীকাল নবান্ন অভিযানে যোগদান করবে, তাদের এই আওয়াজ, তাদের এই চিৎকার সরকার নিতে পারবে না। সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিল, তিনি কি করবেন? পদত্যাগ করবেন, নাকি ওই মিছিলকে ভেঙে চুরে তছনছ করে কাঁদানে গ্যাস এবং এই সব ছুঁড়ে সাধারণ মানুষকে তিনি হটিয়ে দেবেন? সেটাই তো দেখার বিষয়। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, তোমরা এসো না এই মিছিলে। এই মিছিলটা একটা কি বলেছে, অনৈতিক মিছিল। কালকের এই অভিযান নাকি পুরুষতান্ত্রিক অভিযান।
তাহলে আমরা তো যারা মেয়েরা ওই মিছিলে যোগদান করা হবে তারাও কি পুরুষ হয়ে যাব ওই সময়ের মধ্যে? তারাও কি পুরুষ হয়ে যাব? সেদিন রাস্তায় নেমেছিল যেসব আন্দোলনকারীরা, কজন পুরুষ ছিল? মহিলাই তো বেশি ছিল। এমন এমন ঘরের বউ যারা কোনোদিন কলকাতার রাস্তায় পা রাখেনি, তারা পর্যন্ত মিছিলে গেছিল। সমস্ত ধরনের মানুষ আজ এক হয়েছে, তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। তাই বন্ধুরা, তোমরাও চোখ রাখো খবরের দিকে, আর আমি যতটা পারবো আপডেট তোমাদের দেব। আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা তিলোত্তমা ঘোষের খুনিদের শনাক্তকরণ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাই। যে আগামী দিনে অন্তত ধর্ষণ, খুন এগুলো করার আগে 5 বার সেই আসামিরা ভাববে যে আমি তো রেহাই পাবো না। তা চলো, আজকে এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য। উই ওয়ান্ট জাস্টিস।